হুমায়ুন আহমেদের এক বিখ্যাত উপন্যাস অপেক্ষা, যেখানে প্রিয়জন না ফিরলেও হৃদয় থেমে থাকে না। অপেক্ষাই এখানের জীবনের অন্য নাম, নরম বৃষ্টির মতো চিরন্তন আর নিঃশেষ। আপনাদের সাথে আছি আমি সায়মা। আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের গল্পের সন্ধ্যায়। আপনি যদি গল্প ভালোবাসেন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গল্পটি আমার কণ্ঠে হলেও প্রাণটা পায় কিন্তু আপনাদের ভালোবাসায়। ধারাবাহিক গল্পচারিতায় আজ শুনবেন অপেক্ষার ১৬তম পর্ব। অনেকদিন পর সুরাইয়াকে আজ খুব আনন্দিত মনে হচ্ছে। তিনি পান খেয়েছেন। পান খাবার কারণে ঠোঁট লাল হয়ে আছে, মুখে হাসি হাসি, চোখ জলজল করছে। চাপা আনন্দের কোনো ঘটনা ঘটলেই মানুষের চোখ এমন জলজল করে। সুরাইয়ার আনন্দের কারণ হচ্ছে পুরনো বাড়িটা ভাড়া পাওয়া গেছে। আগের বাড়িওয়ালা যথেষ্ট ভদ্রতা করেছেন, লোক পাঠিয়ে খবর দিয়েছেন। ভাড়া বেশি, আগে যা ভাড়া ছিল তার দ্বিগুণেরও বেশি। তবুও সুরাইয়ার কাছে মনে হচ্ছে তুলনামূলকভাবে ভাড়া সস্তা। বড় টানা বারান্দার খোলামেলা বাড়ি আজকাল পাওয়াই যায় না। সবাই বড় বাড়িগুলোকে খুপড়ি খুপড়ি করে বানিয়ে ফেলেছে। শান্তিমতো নিঃশ্বাস নিতে হলে খানিকটা খোলা জায়গা দরকার। এই ব্যাপারটা শহরবন্দি মানুষ ভুলেই যেতে বসেছে। সুরাইয়া ঠিক করেছেন বাড়িটাকে তিনি ঠিক আগের মতো যেমন করে সাজিয়েছিলেন তেমন করেই সাজাবেন। আবার বারান্দায় ফুলের টব থাকবে, একটা বেতের চেয়ার কিনতে হবে। চেয়ারের গদিটা হবে সবুজ রঙের। চেয়ারের সামনে ছোট্ট কাঠের একটা টেবিল থাকবে। ইমনের বাবা অফিস থেকে ফিরে যে রকম চেয়ারে বসতো, অবিকল সেরকম চেয়ার। যে কাঠের টেবিলে চা রাখা হতো সেরকম একটা কাঠের টেবিল। শোবার ঘরের খাট এবং ড্রেসিং টেবিল এখনো আছে। খাটটা বেঁধে ছাদে ভাইজানের স্টোর রুমে রাখা হয়েছে, সেখান থেকে উদ্ধার করতে হবে। দেয়ালে যেসব ছবি টাঙানো ছিল সবকটাই আছে। তিনি খবরের কাগজ মুড়ে ট্রাঙ্কে রেখে দিয়েছিলেন। ছবিগুলো বের করে দেয়ালে লাগাতে হবে। নীল রঙের একটা প্লাস্টিকের বালতি কিনতে হবে। বালতিটা থাকবে বারান্দা থেকে উঠানে নামার সিঁড়ির গোড়ায়। বালতির কাছে একজোড়া স্পঞ্জের স্যান্ডেল রাখতে হবে। ইমনের বাবা অফিস থেকে ফিরেই স্পঞ্জের স্যান্ডেল পরে পায়ে পানি ঢালত। বাসনকোসনগুলিও আগের মতো কিনতে পারলে ভালো হতো। কি বাসনকোসন ছিল সুরাইয়ার মনে আছে। চীনামাটির থালাগুলোতে নীল বর্ডার দেওয়া ছিল। আজকাল এরকম থালা পাওয়া যায়, খুঁজতে হবে। খুঁজলে পাওয়া যায় না এমন জিনিস ঢাকা শহরে নেই। পর্দা কিনতে হবে। দরজা জানালায় হালকা গোলাপি এক রঙের পর্দা ছিল। ভাগ্যিস ডিজাইনওয়ালা পর্দা ছিল না, থাকলে ডিজাইন মিলিয়ে পর্দা পাওয়া কঠিন হতো। সুরাইয়া ঠিক করলেন মুন্নিকে নিয়ে বের হবেন। সারাদিন ঘুরে ঘুরে জিনিসপত্র কিনবেন। ইমনকে নিয়ে বের হতে পারলে খুব ভালো হতো, কিন্তু ইমন তার মার সঙ্গে যাবে না। আজ সুরাইয়ার ভাগ্যটা অসম্ভব ভালো। মুন্নিকে নিয়ে বের হবার কথা ভাবতেই মুন্নি চলে এলো। মুন্নি হাসি হাসি মুখে বলল, খালা কেমন আছেন? সুরাইয়া আনন্দিত গলায় বললেন, ভালো আছি মা। তুমি কি আমার সঙ্গে একটু বের হতে পারবে? অবশ্যই পারবো। নতুন বাসায় যাচ্ছি মা। আগে ইমনের বাবাকে নিয়ে যে বাসায় থাকতাম সেই বাড়িতে। কয়েকটা জিনিস কিনবো, একটু হয়তো দেরি হতে পারে। হোক দেরি, আমি থাকবো আপনার সঙ্গে। এবং আপনারা যখন নতুন বাড়িতে চলে যাবেন আমিও আপনাদের সঙ্গে চলে যাব। আপনাদের নিশ্চয়ই ঝি লাগবে, লাগবে না? ছি মা, তোমার যে কি কথা। খালা, আমি কিন্তু ঠাট্টা করছি না। আমি এই বাড়িতে আর থাকতে পারছি না। আপনি যদি আমাকে না নেন আমি অন্য কোথাও চলে যাব। তুমি থাকবে আমার সঙ্গে, কোনো সমস্যা নেই। আপনার ছেলে থাকতে দেবে তো? আমি তাকে খুব ভয় পাই। তার তাকানোর মধ্যে কেমন যেন হেডমাস্টার হেডমাস্টার ভাব আছে। মা, এটা হলো ওদের বংশের ধারা। ইমনের বাবাও এরকম তাকাতো। আপনার ভয় করতো না? প্রথম প্রথম করতো। মা, তুমি যাও, কাপড়টা বদলে আসো, চলো আমরা বের হই। আমি এই কাপড়েই বের হব।
আপনার কি ধারণা আমার আলনা ভর্তি শাড়ি? আমার মোটে 3টা শাড়ি, তার মধ্যে একটা জাকাতের। বহরে খাটো বলে পরতে পারি না। মা, তোমাকে আজ আমি একটা শাড়ি কিনে দেব। থ্যাংক ইউ খালা। আমাকে আবার কেউ কিছু দিতে চাইলে আমি কখনো না বলি না। আমি প্রায় ফকিন্নি হয়ে গেছি। কিছুদিন পর মনে হয় ভিক্ষা চাইতে শুরু করব। মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলবো, আমাকে একটা শাড়ি দেবেন প্লিজ। কি যে অদ্ভুত কথা বলো তুমি। শুনো দুঃখও লাগে আবার হাসিও লাগে। সুরাইয়া হাসছেন। মেয়েটির সঙ্গে কথা বলতে তার সব সময় ভালো লাগে। আজ অন্যদের চেয়েও বেশি ভালো লাগছে। মেয়েটিকে কেন জানি অনেকটা ফর্সা ফর্সা লাগছে। এর কারণ কি? মুন্নি বলল, আচ্ছা খালা, একটা কথা জিজ্ঞেস করি। আপনার ছেলে কি অনার্স পরীক্ষা ড্রপ করছে? কি যে বলো মা তুমি। ও ড্রপ করার ছেলে? পৃথিবী একদিকে আর তার পরীক্ষা আরেকদিকে। খালা, আপনি খোঁজ নিয়ে দেখুন। আমার মনে হয় তিনি অনার্স পরীক্ষা দিচ্ছেন না। ও বাসাতেই আছে, দাঁড়াও জিজ্ঞেস করি। আজ থাক খালা, আরেকদিন জিজ্ঞেস করবেন। সুরাইয়া ছেলের ঘরের দরজার দিকে রওনা হলেন। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। আগে রাতের বেলায় সে শুধু দরজা বন্ধ করে রাখত, এখন দিনেও দরজা বন্ধ করে রাখে। সুরাইয়া দরজা ধাক্কা দিতেই ইমন দরজা খুলে দিল। বিরক্ত মুখে বলল, কি চাও? সুরাইয়া হতভম্ব গলায় বলল, কি চাও মানে? মার সঙ্গে কেউ এইভাবে কথা বলে? ইমন বলল, আমার প্রচন্ড মাথা ধরেছে মা, কথা বলতে পারবো না। তুমি কি জন্য এসেছো বলো। মুন্নি বলেছিল তুই নাকি অনার্স পরীক্ষা ড্রপ দিয়েছিস। সত্যি? হ্যাঁ সত্যি। আমার সঙ্গে ঠাট্টা করছিস? সত্যি কথা বল। মা, আমি কারোর সঙ্গেই ঠাট্টা করি না, সত্য কথা বলছি। পরীক্ষা ড্রপ দিয়েছি। কেন? পরীক্ষা দিলে ফেল করতাম, এই জন্য। তুই ফেল করবি মানে? তুই ফেল করার ছেলে? ইমন জবাব দিল না। সুরাইয়া কাঁদো কাঁদো গলায় বলল, তুই এসব কি বলছিস? আমার এখনো বিশ্বাস হচ্ছে না। ইমন বলল, আমি সুপ্রভার মতো হয়ে গেছি মা, ফেলটুস ছাত্র হয়ে গেছি। তোমার কথা তো শেষ হয়েছে এখন, তাই না? দরজাটা বন্ধ করি। ইমন দরজা বন্ধ করে দিল। সুরাইয়া আহত গলায় ডাকলেন, ইমন, ও ইমন। ইমন দরজা খুলল না। সুরাইয়ার পা কাঁপছে, চোখে পানি আসছে। অন্যরকম ভয়ে শরীর যেন ছোট হয়ে আসছে। ইমন কোনো কাণ্ড করে বসবে না তো, সুপ্রভা যেমন করেছিল? না, তিনি ইমনের উপর আর রাগ করবেন না, তাকে ধমক দেবেন না, কোনো কড়া কথা বলবেন না, তার সঙ্গে সহজ স্বাভাবিক আচরণ করবেন। পরীক্ষার প্রসঙ্গ আর তুলবেনই না। তাকে যা বলার ইমনের বাবা এসে বলবেন। ছেলেরা মার চেয়ে বাবাকে বেশি মানে। মানুষটার ফিরে আসার সময় যে হয়ে গেছে তা সুরাইয়া বুঝতে পারছেন। কষ্টের পর সুখ আসে। অনেকগুলো কষ্ট তিনি পার করেছেন, এখন সুখ আসার সময়। আগের বাড়িটা গুছিয়ে নিয়ে বসার পরেই সে আশ্চর্য ঘটনাটা ঘটবে। দরজার কড়া নড়বে। না, কড়া না, কলিং বেল বাজবে। 1 বার, 2 বার, 3 বার, থেমে থেমে বেজেই যাবে। তিনি ভাববেন ভিখারি। ক্লান্তিহীন কলিং বেল একমাত্র ভিখারিরাই বাজায়। তিনি নিতান্ত বিরক্ত হয়ে দরজা খুলবেন। ভিখারি না, মানুষটা দাঁড়িয়ে আছে। তাকে দেখেই মানুষটা কোমল গলায় বলবেন, ঘুমিয়ে পড়েছিলে? তিনি বলবেন, না। মানুষটা ঘরে ঢুকতে ঢুকতে বলবে, ইমন কি ঘুমিয়ে পড়েছে? না, জেগে আছে। তুমি এসেছো ভালোই হয়েছে। ইমনকে শাসন করতে হবে। ও কি রকম যেন হয়ে গেছে। পরীক্ষা দিচ্ছে না, দিন রাত দরজা বন্ধ করে বসে থাকে। সিগারেটও ধরেছে। প্রায় তার ঘর থেকে সিগারেটের গন্ধ পাই। বলো কি? আমি খুব চিন্তার ভেতরে ছিলাম। তুমি এসেছো, এখন আর চিন্তা করছি না। সারা জীবন অনেক চিন্তা ভাবনা করেছি। এখন যা চিন্তা করার তুমি করবে। আমি রেস্ট নেব, খাবো দাবো, ঘুমাবো, সিনেমা দেখব। কতদিন হয়ে গেল সিনেমা দেখা হয় না। তুমি আমাকে নিয়ে যাবে।
তিনি চিন্তিত গলায় বললেন, এখন কি সে আর আমার কথা শুনবে? একটা বয়স পর ছেলেরা বাবা মা কারো কথাই শুনতে চায় না, শুধু স্ত্রীর কথা শোনে। ওকে বিয়ে দিতে হবে। সুরাইয়া আনন্দিত গলায় বলবেন, কি যে মজার কথা বলো তুমি, ইমনের বিয়ে দিয়েছি তো। সে কি, কবে বিয়ে হলো? আজই হয়েছে। আজ বাসর হচ্ছে। আমাদের শোবার ঘরটা ওদের ছেড়ে দিয়েছি। মানুষটা একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলবে, ভালো করেছ। বৌমাকে একটু ডাকো দেখি। সর্বনাশ, এখন ওদের ডাকতে পারবো না, সকালে দেখবে। তুমি বরং তোমার এই বেতের চেয়ারটায় বসো। চা খাবে? বেতের চেয়ারটা এখনো আছে? আশ্চর্য, কতদিন আগের কথা। আচ্ছা সুরাইয়া, তুমি তো আমাকে দেখে এতটুকু অবাক হওনি। তুমি কি জানতে আজ আমি আসব? জানতাম। বালতির পাশে স্পঞ্জের স্যান্ডেল আছে, পা ধুয়ে বসো তো, আমি চা নিয়ে আসছি। দরজা খুলে ইমন বেরিয়ে এলো। সে বাইরে কোথাও যাচ্ছে, শার্ট প্যান্ট পরেছে। সুরাইয়া বললেন, কোথায় যাচ্ছিস? ইমন বলল, কোথাও না। সুরাইয়া সহজ গলায় বললেন, ইমন শোন, পরীক্ষা দিচ্ছিস না, এই নিয়ে মন খারাপ করবি না। সামনের বছর দিলেই হবে। আমি মন খারাপ করছি না। তোর কি ফিরতে দেরি হবে? ফিরতে দেরি হলে চাবি নিয়ে যা। আমি মুন্নিকে নিয়ে বের হচ্ছি। কখন ফিরবো ঠিক নেই। আচ্ছা। আমি কিছু কেনাকাটা করব। আগে যে বাড়িতে ভাড়া থাকতাম ওই বাড়িটা পাওয়া গেছে। বুঝলি ইমন, বাড়িটা ঠিক আগের মতো করেই সাজাবো। তোর বাবা এসে যেন দেখে সবকিছু আগের মতোই আছে, কিছুই বদলায়নি। তুই তোর বড় মামার বাসা থেকে খাটটা এনে দিবি? এখন এনে দিতে হবে? এখন না আনলেও হবে। নতুন বাসে যেদিন যাব সেদিন এনে দিলেও হবে। যখন বলবে এনে দেব। তুই যাচ্ছিস কোথায়? বললাম তো কোথাও না। ইমন হনহন করে বেরিয়ে গেল, চাবি না নিয়েই গেল। সুরাইয়া চাবি সঙ্গে নেবার ব্যাপারটা আবারও মনে করিয়ে দেওয়ার সাহস সঞ্চয় করে উঠতে পারলেন না। আশ্চর্যের ব্যাপার, যতই দিন যাচ্ছে তিনি ছেলেকে ততই ভয় পেতে শুরু করেছেন। বাসার গেটের সামনে মুন্নি দাঁড়িয়ে আছে। ইমনকে দেখে সে বলল, ইমন ভাইয়া ভালো আছেন? ইমন থমকে দাঁড়িয়ে গেল। মুন্নির মনে হলো এক্ষুনি সে তার দিকে ভুরু কুচকে তাকাবে এবং প্রশ্নের জবাব না দিয়ে বের হয়ে চলে যাবে। মুন্নিকে অবাক করে দিয়ে ইমন বলল, আমি ভালো আছি। মুন্নি বলল, আপনাকে আমি প্রায় দেখি কলাবাগান বাস স্ট্যান্ডের শিশু পার্কের বেঞ্চিতে চুপচাপ বসে আছেন। ওখানে যাবেন না। কেন? ওই পার্কে একটা পাগল থাকে, ছুরি নিয়ে মানুষকে তাড়া করে, দুজনকে জখম করেছে, পত্রিকায়ও উঠেছে। আমি জানি, পাগলটার সঙ্গে আমার দেখা হয়েছে। আপনার ভয় লাগে না? না। আপনাকে আটকে রাখলাম, কিছু মনে করবেন না। আমি কিছু মনে করিনি। ইমন শিশু পার্কের দিকে হাঁটা শুরু করলো। পার্কের বেঞ্চিতে কোনো কারণ ছাড়াই চুপচাপ বসে থাকতে তার ভালোই লাগে। ঘণ্টাখানেক চুপচাপ বসে থাকার পর তার নিজেকে গাছের মতো মনে হতে থাকে। যেন একসময় সে মানুষ ছিল, এখন গাছ হয়ে যাচ্ছে। তার শিকড় চলে যাচ্ছে মাটির গভীরে, শাখা প্রশাখা ছড়িয়ে যাচ্ছে আকাশে। যখন বৃষ্টি আসবে সে বৃষ্টির পানিতে স্নান করবে। যখন জ্যোৎস্না নামবে সে তার সারা গায়ে জ্যোৎস্না মাখাবে। আহ, বৃক্ষের জীবন তো আসলেই আনন্দময়।